নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন পর্ব নিয়ে। আশা করি আপনাদের আজকের পর্ব ভালো লাগবে আর আপনাদের এই গল্পটিও ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি কোয়েলের কাছে উপন্যাসের তৃতীয় পর্ব। সেদিন খাওয়া দাওয়া সেরে রওনা হওয়া গেল। বাঁয়ে দূরে মেঘ মেঘ নেতারহাটের পাহাড় দেখা যাচ্ছে। মেঘলা আকাশে একটি মেঘস্তম্ভের মতো। প্রায় আধ ঘণ্টাখানেক চলার পর যশবন্ত জিপ থামালো কুড়ুয়া বলে একটি ছোট গ্রামে। ওঁড়া ওদের গ্রাম। বেশি হলে 15-20 ঘর লোকের বাস। এই গ্রামের মোড়লের বাড়ির গোয়াল ঘরে জিপটা ট্রেলার শুদ্ধ ঢুকিয়ে দিল যশবন্ত। জনাচারেক লোক তৈরি ছিল। তারা শিরিনবুরু থেকে এসেছে আমাদের নিয়ে যেতে। সবচেয়ে মজা লাগলো একটি ছোট সুখে ভরপুর ডুলি দেখে। এই ডুলিতে বৌদি যাবেন। সুমিতা বৌদির ডুলি দেখেই তো খিলখিল করে হাসতে লাগলেন। বললেন, মরে গেলেও এতে চড়তে পারবো না, তোমাদের সঙ্গে হেঁটেই যাব, তার থেকে ভালো। যশবন্ত বলল, আপনি পাগল নাকি? 1 মাইল পথ, সবটাই প্রায় চড়াই, হেঁটে যাওয়া সহজা কথা নয়। বন্দুক আর রাইফেল আমি নিজেই হাতে নিলাম। অন্য লোকের হাতে দেওয়ার জিনিস নয় এগুলো। তাছাড়া গুরু আমার সঙ্গে আছে। বন্দুকের অযত্ন করি, সাধ্য কি? পাকদণ্ডী রাস্তা, কোথাও চড়াই, কোথাও বা উতরাই। বেশিটাই চড়াই। কখনো পথ গেছে সবুজ উপত্যকার উপর দিয়ে, কোথাও বা ঘন শালবনের মধ্যে মধ্যে। সটি ফুলের মতো কি এক রকম রঙিন ফুল ফুটে আছে গাছের গোড়ায় গোড়ায়। নতুন জল পেয়ে ডালে ডালে কত শত কচি কলাপাতা রঙা পাতা গজিয়ে উঠেছে। সমস্ত জঙ্গল পাহাড় সবে চান করা সুন্দরী কিশোরীর মতন এই মেঘলা দুপুরে স্বপ্নাতুর চোখে চেয়ে আছে। বৌদিকে শুধলাম, কি বৌদি, কষ্ট হচ্ছে নাকি? বৌদি বললেন, একটুও না। বৌদি একটি ফিকে কমলা রঙা তাঁতের শাড়ি পরেছেন। গায়ে একটি হালকা সাদা শাল। ঘোষদার বপু ক্ষীণ নয়, বেশ হাঁপিয়ে পড়েছেন এবং কিছুটা গিয়েই বলছেন, দাঁড়াও তো ভাইয়া একটু। আমি আর ঘোষদা দাঁড়াচ্ছি, যশবন্ত আর সুমিতা বৌদি এগিয়ে যাচ্ছেন। আবার ওঁরা গিয়ে দাঁড়াচ্ছেন, আমরা ধরছি। দেখতে দেখতে আমরা বেশ উঁচুতে উঠে এসেছি, বেশ উঁচু। দূরে কোয়েলের চওড়া গেরুয়া সাদায় মেশানো আঁচল দেখা যাচ্ছে নিরবচ্ছিন্ন ও সবুজ জঙ্গল পাহাড়ের ফাঁকে ফাঁকে। নেতারহাটের পাহাড়টা যেন একেবারে নাকের সামনে। একবার নিঃশ্বাস নিলে মনে হচ্ছে যে বুকের যা কিছু গ্লানি সব সাফ হয়ে গেল। আরও কিছু দূর উঠে একটি বাঁক ঘুরতেই চোখে পড়ল একটি ছবির মতন ছোট গ্রাম। পাহাড়ের খাঁজের উপর শান্তিতে বিছানো রয়েছে, কিন্তু এখনও প্রায় 15-20 মিনিটের রাস্তা। এমন সময় বৃষ্টি নামল। ঝুপঝুপিয়ে না হলেও টিপটিপিয়েও নয়। দৌড় দৌড়। বৌদি বেচারে দুরবস্থার এক শেষ। শাড়িটাড়ি লাল হয়ে গেছে লাল মাটি লেগে। চুল ভিজে গেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল গড়াচ্ছে। জামা কাপড় স্বচ্ছ, ভাগ্যিস শালটা ছিল, নইলে দেবরদের সামনে বৌদিকে বেশ বিব্রত হতে হতো। একটি ঝাঁকড়া মহুয়া গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা হলো, কিন্তু সেই গাছের পাতা থেকে টুপটুপ করে যা জমা জল পড়ছিল তার চেয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো ছিল। ঘোষদার টাকে ঠান্ডা লাগাবার ভয়ে রুমাল জড়িয়েছেন। সকলেরই চুল ভিজে এলোমেলো ঝোড়ো কাকের মতন অবস্থা। সুমিতা বৌদিকে কিন্তু ভেজা অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। গালের দুপাশে অলকগুলো ভিজে কুঁকড়ে গেছে। ব্যক্তিত্ব সম্পন্ন চিবুক গড়িয়ে নাক বেয়ে জল নামছে। কোনো প্রসাধন নেই, কোনো আড়াল নেই। রিজু শরীরে ভেজা পাইন গাছের মতন দেখাচ্ছে বৌদিকে। আরও বেশ কিছুক্ষণ চলার পর যশবন্ত হাঁক ছেড়ে বলল, পৌঁছ গেয়া। তাকিয়ে দেখলাম আমি যে ভারতবর্ষেই আছি, অন্য কোনো বহুল প্রচারিত সুন্দরী দেশে নেই, তা বুঝতে কষ্ট হলো। পর মুহূর্তেই বুঝলাম আমি ভারতবর্ষেই আছি এবং একমাত্র ভারতবর্ষেই এই নিসর্গ সৌন্দর্য সম্ভব, অন্য কোনো দেশে নয়।
গ্রামের বাড়িঘরগুলো সমতল জায়গায় ইতস্তত ছড়ানো, বাড়িগুলো চতুষ্কোণ নয়, কেমন বিঢপ। যশবন্ত বলছিল চতুষ্কোণ বাড়ি ওঁরাওদের মতে মাঙ্গলিক নয়। সবকটি বাড়ির মাথা ছাড়িয়ে একটা দোতলা বাড়ি চোখে পড়ল। হঠাৎ দেখলে মনে হবে বনবিভাগের বাংলো বুঝি। শালের খুঁটির ওপর দোতলা বাংলো, উপরে টালির ছাদ, বৃষ্টি ধোয়া কোমল নয়নাভিরাম লাল রং। কৃষ্ণচূড়া ও ইউক্যালিপটাসের শাড়ির মধ্যে মধ্যে দেখা যাচ্ছে। আমাদের সাদা রঙা কাঠের গেট খুলে ঢুকতে দেখেই একটি ছাই রঙা অ্যালসেশিয়ান লাফাতে লাফাতে ডাকতে ডাকতে আমাদের দিকে ছুটে এলো। সুমিতা বৌদি হাঁক দিলেন, মারিয়ানা, মারিয়ানা। ডাকের প্রায় সঙ্গে সঙ্গেই বাংলোর বারান্দায় একটি মেয়েকে দেখা গেল। পরনে একটা হালকা সবুজ শাড়ি, ভারী সুন্দর গড়ন। বারান্দার রেলিংয়ে একবার হাত দুটো ছুঁয়েই শরীরে দোলা দিয়ে আনন্দে কলকলিয়ে বলল, এ কি, তোমরা এসে গেছ? পরক্ষণে কাঠের পাটাতনে শব্দলহরী তুলে শরৎ আকাশের দ্রুত শ্বেতা মেঘের মতন মারিয়ানা সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে এসে সুমিতা বৌদিকে জড়িয়ে ধরল। বলল, ইস কি খারাপ, এতদিনে আসবার সময় হলো। বেশ বাবা বেশ, আমি না হয় খুব খারাপ, নইলে এই বৃষ্টিতে কাকের মতন ভিজে এই পোশাকে তোমাকে দেখতে আসি? আমাকে দেখতে না আরও কিছু, এসেছ তো শিরিন বুড়োর হাতই দেখতে। যশবন্ত কপট ধমকে সুরে বলল, আহ মারিয়ানা, আমরা এসে পৌঁছতে না পৌঁছতেই ঝগড়া শুরু করলেন। দেখছেন না সঙ্গে নতুন অতিথি আছেন, বলেই আমাকে দেখালো। মারিয়ানা বোধহয় সত্যি আমাকে লক্ষ্য করেনি। এখন যশবন্ত বলাতে হঠাৎ নবাগন্তকের প্রতি চোখ পড়ল। মারিয়ানা হাত তুলে নমস্কার করল, আমি প্রতি নমস্কার করলাম। মারিয়ানা সুন্দরী নয়, কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর লাগলো। মানে এত সুন্দর যে ওর চোখ ছাড়া অন্য কিছু না থাকলেও ক্ষতি ছিল না। তখনও ভালো করে আলো ফোটেনি। কাঠের দরজার গায়ের ছোট বড় ফুটো দিয়ে ঘোলা রঙের আলোর আভাস এসে ঘরের অন্ধকারকে জ্বলো করছে। বেশ শীত। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি বাইরে জোর হাওয়া বইছে। কম্বলটা বেশ ভালো করে টেনে কাঁধ ও গলার নিচ দিয়ে জড়িয়ে যথাসম্ভব আরাম করে আরেকটি জবরদস্ত ঘুম লাগাবার চেষ্টা করলাম, যতক্ষণ না ভালো করে সকাল হয়। এমন সময় যশবন্ত ওর ঘর থেকে উঠে এসে আমাকে এক ঠেলা মারল। বলল, ক্যা সাহাব, চলিয়ে জেরা শিকার খেলকে আয়ে। আমি বললাম, এই সুখসজ্জা ছেড়ে আমি কোনো রকমে শিকারে যেতে রাজি নই। যশবন্ত বিনা বাক্য ব্যয়ে কম্বলটা এক টানে মাটিতে ফেলে দিল এবং অর্ডার করল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। নিরুপায়। যশবন্ত রাইফেলটা নিয়েছে, আমার হাতে নয়া বন্দুক। হিমেল আমেজ ভরা হাওয়ায় পার্বত্য প্রকৃতি থেকে ভারী সুবাস বেরুচ্ছে। কোথায় শালমুড়ি দিয়ে বসে কফি খেতে খেতে মেজাজ করব তা নয়, চলো এখন শিকারে। ভাগ্যিস মনে মনেই কথাটা বললাম। যশবন্ত শুনতে পেলেই লাফিয়ে উঠত, বলতো, ওরে আমার মাখন বাবু। মনে হচ্ছে সুমিতা বৌদিরা ওঠেননি এখনো কেউ। বাবুর্চিখানার চিমনি থেকে ধোঁয়া বেরুচ্ছে। আহা, বড় শীত। এক কাপ চা কিংবা কফি খেয়ে বেরোতে পারলে খুব ভালো হতো। বাবুর্চিখানার পাশ দিয়ে যেতে যেতে লোভার্ত দৃষ্টি ফেলতে লাগলাম, কিন্তু মনের স্বাদ মনেই রইল। এমন সময় আমাদের দুজনকে চমকে দিয়ে জানালা থেকে মারিয়ানা ডাকল, ও কি, আপনারা চললেন কোথায় এই সকালে? যশবন্ত বলল, কেন, আপনিই না কাল বললেন হরিণ না মেরে আনলে খাওয়া নেই। এমনভাবে অতিথি সৎকার করেন, আগে জানলে কি আর আসতাম? মারিয়ানা হেসে বলল, না না, ভালো হবে না, গরম জল হয়ে গেছে, অন্তত 1 কাপ করে কফি খেয়ে যান। যশবন্ত অত্যন্ত অনিচ্ছার সঙ্গে আকাশ এবং ঘড়ির দিকে তাকালো। তারপর বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে বলল, তথাস্তু। আমরা বাবুর্চিখানার বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই কফি খেলাম। আগুনে একটু গরমও হয়ে নিলাম। কফি খেতে খেতে বললাম, উইল ফোর্স বলে একটা কথা আছে তো, ইচ্ছার জোর যাবে কোথায়? যশবন্ত বলল, ভালোর জন্যই বলেছিলাম, খামোখা হয়রানি হবে।
শিকার মিলবে না দেরি করে ফেললে, যা মাখনবাবুর পাল্লায় পড়েছি। মারিয়ানা একটা সাদা শাল জড়িয়েছে গায়ে, তাতে কালো কাশ্মীরি পাড় বসানো। আগুনের লাল আভা লেগেছে ওর গালের একপাশে, কপালে, অলোকে। দুধলি রাজহাঁসের গায়ে প্রথম ভোরের সোনালি আলো যেমন ছড়িয়ে পড়ে। ও হেসে বলল, ভদ্রলোককে এমন করে কেন নাজেহাল করছেন? সমবেদনা জানিয়ে মারিয়ানা আমাকে আরও অপ্রতিভ করে তুলল। কফির কাপ নামিয়ে রেখে আমরা রওনা হলাম। মারিয়ানা বলল, গাড়ুয়া গুরুংয়ের বাম ঢালে নিশ্চয়ই যাবেন। আমার ইনফরমেশন পাক্কা, হরিণ ওখানেই পাবেন। একটি পাকদণ্ডী রাস্তা বেয়ে যশবন্ত আমাকে নিয়ে চলল। আঁকা বাঁকা পায়ে চলা পথ নেমে গেছে নিচে। দূরে নেতারহাটের মাথা উঁচু পাহাড় দেখা যাচ্ছে। বহু নিচে কোয়েলের আঁচল বিছানো। পাখিরা সব জেগেছে। সাপদেরা সবে ঘুমোতে গেছে রাতের টহল শেষ করে। অশ্বাপদেরা সবে একটু নিশ্চিন্ত হয়েছে সারা রাত সজাগ থাকার পর। ময়ূর ডাকছে, মোরগ ডাকছে থেকে থেকে। ছাতারেদের সম্মিলিত চিৎকার আর বনটিয়াদের কাকলি এই প্রভাতী হাওয়া মুখরিত করে রেখেছে। গাছে লতায় পাতায় তখনও শিরশির করে হাওয়া বইছে। তখনও জলে ভেজা ঝরা ফুল লতায় পাতায় পথপ্রান্তর ছেয়ে রয়েছে। আমরা বেশ অনেক দূর নেমে একটি মালভূমির মতন জায়গায় এলাম। সেখানে বড় বড় গাছ আছে, কিন্তু বেশি নয়। শাল সেখানে কম। বহেরা, পন্নন, পুঁইশার, গামহার ইত্যাদি গাছের ভিড়ই বেশি। কুল ও কেলাউন্দার ঝোপও আছে। যশবন্ত পথে নজর করতে করতে চলেছে নানা জানোয়ারের পায়ের দাগ। নরম ভিজে মাটিতে সম্বরের পায়ের দাগ, সজারুদের পায়ের ছাপ। এক জায়গায় অনেকগুলো সজারুর কাঁটা আমরা কুড়িয়ে পেলাম। তার মধ্যে কিছু কাঁটা ভেঙে বেঁকে গেছে। যশবন্ত বলল, হয় এখানে বাঘে কোনো সজারু ধরেছে, নয়তো স্থানীয় কোনো শিকারী সজারু শিকার করেছে। গাড়ুয়া গুরুংয়ের ঢাল যে কোন দিকে তা যশবন্তী জানে। একটি বাঁক খুঁড়তেই আমরা এক তাল ছোবড়া সর্বস্ব হাতির পুলিশের সামনে উপস্থিত হলাম। আশেপাশের গাছের ডালপালা ভাঙা। যশবন্ত বাঁ হাত দিয়ে সেই পুলিশে হাত ছুঁয়ে দেখল। তারপর কেঁদ গাছের পাতায় হাত মুছতে মুছতে বলল, এখনো গরম আছে দোস্ত, ব্যাটারা একটু আগেই গেছে। বন জঙ্গল ভেঙে নিজেদের রাস্তা নিজেরাই করে যেখান দিয়ে কোয়েলের দিকে নেমে গেছে হাতিরা, আমরা তার বিপরীত মুখে চললাম। কারণ আমাদের আশু উদ্দেশ্য হরিণ শিকার, হাতি দলের সামনে গিয়ে পড়া নয়। আরও কিছু দূর যেতেই যশবন্ত বলল, বন্দুকে গুলি ভরো, ডান দিকে বুলেট, বাঁ দিকে এলজি। চলো, আমার আগে আগে চলো। এমনভাবে পা ফেলো যাতে শব্দ না হয়। শুকনো ডাল বাঁচিয়ে, আলগা পাথর বাঁচিয়ে। মিনিট 15 যাবার পর যশবন্ত আমাকে মাটিতে বসে পড়তে বলল। গুরু বাক্যানুযায়ী বসে পড়লাম। যশবন্ত আমার পাশেই বসল। বসে একটি ঘন কেলাউন্দার ঝোপের পাশ দিয়ে কি যেন দেখতে লাগলো। এমন সময় একটা অতর্কিত আওয়াজ হলো। মনে হলো কোনো অ্যালসেশিয়ান কুকুর ডেকে উঠল। সেই সুহাগীর চড়াই চড়ুই ভাতির সময় যেমন শুনেছিলাম, ডাকটি অনেকটা সেই রকম। যশবন্ত আঙুল দিয়ে আমাকে কাছে যেতে ইশারা করল। ওর কাছে গিয়ে দেখি দুটি ছাগলের চেয়ে বড় হরিণ পাহাড়ের উপরের ঢালে, যেখানে কচি কচি সবুজ ঘাস গজিয়ে উঠেছে, সেখানে মুখ নিচু করে ঘাস খাচ্ছে। দুটির মধ্যে একটি আমাদের বিপরীত দিকে পাহাড়ের খাদে কি যেন দেখছে আর ডেকে উঠছে। যশবন্ত ফিসফিসিয়ে বলল, এলজি দিয়ে মারো, এলজি দিয়ে মারো। আমি হাঁটু গেড়ে বসে উত্তেজনার বশে একসঙ্গে দুটি ট্রিগারই টেনে দিলাম। হরিণগুলো খুব বেশি দূরে ছিল না, তবু আশ্চর্যের বিষয় এই যে একটি হরিণ আমার মতো শিকারের গুলিতেই সঙ্গে সঙ্গে ওখানে পড়ে গেল। আনন্দে অধীর হয়ে আমি লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, অমনি যশবন্ত আমাকে হাত ধরে টেনে বসালো। অন্য হরিণটি এক দৌড়ে পাহাড়ে উঠছিল। মাঝে মাঝে গাছপালার আড়ালে আড়ালে তার শরীরের কিছু লালচে অংশ দৃষ্টিগোচর হচ্ছিল। সেই কয়েক সেকেন্ডের মধ্যেই হরিণটি আমাদের থেকে প্রায় 150 গজ দূরে পৌঁছে গেল এবং হঠাৎ দাঁড়িয়ে পড়ে কান খাড়া করে আমাদের দিকে চাইল।
সেই মুহূর্তে আমাকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে যশবন্ত ওর 30-06 রাইফেলটা এক ঝটকায় তুলল এবং গুলি করল। এবং কি বলবো, হরিণটা সার্কাস করতে করতে ডালপালা ঝোপঝাড় ভেঙে প্রথম হরিণটা যেখানে পড়েছিল প্রায় তার কাছাকাছি ডিগবাজি খেয়ে গড়াতে গড়াতে পাহাড় বেয়ে নেমে এসে থেমে গেল। লোকের মুখে শুনেছিলাম যশবন্ত ভালো শিকারী, আজ সত্যিকারের প্রত্যয় হলো যে সে কত ভালো শিকারী। আমি বললাম, তোমার রাইফেল কি জাদু করা? ও বলল, আরে ইয়ার, জাদু হচ্ছে ভালোবাসার জাদু। রাইফেলকে যদি তেমন করে ভালোবাসো দেখবে রাইফেলও তোমাকে ভালোবাসবে। ততক্ষণে পূবের পাহাড়গুলোর মাথার উপরের আকাশটায় একটু লালচে ছোপ লেগেছে। অবশ্য সামান্য জায়গায় মেঘও করেছে মনে হচ্ছে। যশবন্ত ওর রাইফেলটা আমায় ধরতে দিয়ে এগিয়ে চলল হরিণ দুটোর কাছে। প্রথম বন্দুকে প্রথম শিকার করে অত্যন্ত আনন্দ হয়েছিল আমার, এবং হয়তো গর্ব। হরিণগুলোর কাছে গেলাম, দেখলাম আমার দুটো গুলি লেগেছে। বুলেটটা বুকে লেগেছে, একটা রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়েছে বুকে, আর এলজি দানাগুলো সারা শরীরে ছিটানো রয়েছে। যশবন্ত যে হরিণটা মেরেছিল তার কাছে গিয়ে দেখি রাইফেলের গুলি গলা দিয়ে একটি 4-5 ইঞ্চি পরিধির গর্ত করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। সে এক বীভৎস দৃশ্য। জিভটা বেরিয়ে গেছে এবং মৃত হরিণটা জিভটা কামড়ে রয়েছে। দু চোখের কোণে 2 বিন্দু জল জমে আছে। এই দৃশ্য দেখে এক লহমায় আমার শিকারের শখ উবে গেল। এত খারাপ লাগলো যে কি বলবো। যশবন্তকে বললাম, আমাদের খাবারের জন্য একটা হরিণই তো যথেষ্ট ছিল, তবু তুমি অন্যটাকে মারলে কেন? ও ধমক দিয়ে বলল, নিজের পেট ভরালে তো চলবে না। গাঁয়ের লোকেরা বড় গরিব, ওরা বছরে একদিনও মাংস খায় কিনা সন্দেহ। ওরা খাবে, ওদের জন্য মারলাম। আমি তখন বেশ রেগে বললাম, তা বলে এইরকমভাবে মারবে? তবে কীরকমভাবে মারব? কসাইখানায় যখন পাঁঠা কাটে তখন পাঁঠার এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়। খাসিকে যখন 2.5 পোঁচ দিয়ে জবাই করা হয় তখনও খাসির এর চেয়ে বেশি কষ্ট হয়। অষ্টমীর দিন ভোঁতা রামদা নিয়ে যখন আনাড়ি লোক মোষের গলায় কোপের পর কোপ মারে, মোষের কষ্টটা ভেবে দেখেছ? অনেক বেশি কষ্ট। কষ্ট হয় মানেটা কি? একটা প্রাণ শেষ হবে আর কষ্ট হবে না? তবে আমরা যেভাবে মারলাম এর চেয়ে কম কষ্ট দিয়ে জানোয়ার মারা সম্ভব নয়। আর যাদের এত কষ্ট জ্ঞান তাদের শিকারে আসা উচিত না, এবং শিকারের মাংস খাওয়াও উচিত না। আমার বক্তব্যটা যশবন্ত মোটে বুঝতে পারেনি। তদুপরি এতগুলো রূঢ় কথা বলল। চুপ করে থাকলাম আমি। মনে মনে ঠিক করলাম আর কোনোদিন শিকারে যাব না ওর সঙ্গে। যশবন্ত কোমরে ঝোলানো ছোড়াটা দিয়ে একটি সলাই গাছের ডাল কাটল। তারপর ছোড়া দিয়ে যে হরিণটা আমি মেরেছিলাম তার খুরের একটু উপরে চিরে দিল, সামনের 2 পা এবং পেছনের পায়েও। তারপর পাতলা মাংসের ভিতর দিয়ে সেই ডালটা গলিয়ে দিল, ফলে হরিণটা 4 পায়ে ঝুলে থাকলো সেই ডালে। যশবন্ত আমার রুমালটা চাইল এবং নিজের খাকি রঙা রুমালটাও বের করল। হরিণটাকে ডালটির এক প্রান্তে ঝুলিয়ে তার আগে ও পিছনে রুমাল দুটি কষে বাঁধল যাতে হরিণের পা হড়কে না যায়। তারপর অবলীলাক্রমে সেই 30 সেরি হরিণটাকে কাঁধে উঠিয়ে বকরাক্ষসের মতন তরতরিয়ে পাহাড় বেয়ে নামতে লাগলো। আমাকে অর্ডার করলো রাইফেল বন্দুকে গাছে টাছে ধাক্কা যেন না লাগে, আমার পিছনে পিছনে পথ দেখে চলো। আমরা সবাই ব্রেকফাস্টে বসেছি। মারিয়ানা ও সুমিতা বৌদি যদিও আমাদেরই সঙ্গে খেতে বসেছেন, তবু ওরা দুজনেই নিজেরা খাবার চেয়ে আমাদের খাবারই তদবির করছেন বেশি। ঘোষদাকে দেখলে মনে হয় খাদ্যদ্রব্যের উপর লোভ থাকাতে অন্য অনেক জ্বালাময়ী রিপুর হাত থেকে উনি বেঁচে গেছেন। যশবন্ত এই এলো হরিণের চামড়া ছাড়িয়ে। গায়ের লোকদের পাঠিয়েছে গারুয়া গুরুঙের ঢালে দ্বিতীয় হরিণটি নিয়ে আসতে। রাতে নাকি খুব জোর মহুয়া খাওয়া হবে এবং ভেজ্জা নাচা হবে। যশবন্ত আমার পাশে এসে বসল। তারপর চওড়া কবজিওয়ালা হাত দিয়ে থাবা মেরে মেরে খেতে লাগলো। ওর হাতে আমি হরিণের রক্তের গন্ধ পাচ্ছিলাম। মারিয়ানাকে যশবন্ত বলল, মাংসটাকে স্মোক করতে হবে, কাউকে বলুন না বেশ কিছুটা শুকনো কাঠ এবং খড় পাঠিয়ে দিক। সর্ষের তেল আর হলুদ আমি মাখিয়ে রেখে এসেছি।
মারিয়ানা বলল, আপনি খেয়ে নিন তো আগে, তারপর ওসব হবে। সুমিতা বৌদি বললেন, তাহলে লাল সাহেব হরিণ শিকার হলো? গরুর নতুন চেলা? যশবন্ত কোঁত কোঁত করে দুধ গিলতে গিলতে বলল, এমন চেলা হলে গরুর জাত যেতে বেশি দেরি নেই। চেলা মরা হরিণ দেখে মেয়েদের মতন কাঁদে। সুমিতা বৌদি হিহি করে হেসে লুটিয়ে পড়লেন, বললেন, হে মা, তুমি কি সত্যি কেঁদেছ? ঘোষদা বললেন, কাঁদবেই তো, কোনো ভদ্রলোক এমন করে নিরাপরাধ পশুকে মারে নাকি? যশবন্ত বলল, মারিয়ানা, ঘোষদার পাতে আজ এক টুকরো মাংস যদি পড়ে খুব খারাপ হবে কিন্তু। ঘোষদা চটে গেলেন, বললেন, খাওয়ার সঙ্গে কি আছে, খাবার জিনিস খাবো না, তবে আমি ওসব মারামারি পছন্দ করি না। মারিয়ানা কথা বলল না, ও শুধু আমার দিকে একবার তাকালো। বাইরে তখন বেশ রোদ্দুর, কিন্তু এমন ঠান্ডা যে বর্ষাকাল বলে মোটে মনেই হচ্ছে না, মনে হচ্ছে পৌষ মাস। বাইরে বেরিয়ে রোদ্দুরে আমরা দুজনে একটু চুপ করে দাঁড়ালাম। হঠাৎ যশবন্ত আমার কাঁধে হাত দিয়ে বলল, আজকে তোমার প্রথম শিকারের দিন, অত হতাশ বা দুঃখিত হইও না। পৃথিবীতে কারুকে না কারুকে দুঃখ না দিয়ে অন্য কারুকে আনন্দ দেওয়া সম্ভব নয়। একটু থেমে আবার বলল, তুমি জানো না লাল সাহেব, আজকে রাতে এই শিরিনবুরু গাঁয়ের ভারী গরিব ছেলেমেয়েরা যখন ওই হরিণের মাংস খেয়ে আনন্দে গাইবে, ভেজ্জা নাচবে, কলকল করে হাসবে, তখন তোমার মনে হবে হরিণ মেরে ভগবানের কাছে কোনো পাপ যদি করেও থাকো, সে পাপের প্রায়শ্চিত্তও করেছ। লাল সাহেব, ন্যায় অন্যায়টা না খুব রিলেটিভ ব্যাপার। আমি চুপ করে ওর কথা শুনছিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম মারিয়ানা, সুমিতা বৌদি এবং ঘোষদা কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে আমাদের দিকে আসতে লাগলেন। সুমিতা বৌদি ওখান থেকে চেঁচিয়ে বললেন, মহুয়া সিঁড়ি নদীর ধারে দুপুরে চড়ুই ভাতি হবে নাকি? যশবন্ত আবার সে পুরনো যশবন্ত হয়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে, আমি তোমাদের বাঁশ পোড়া কোটরার কাবাব খাওয়াবো। মারিয়ানা বলল, আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কিছু মাংস, বিকেলেই তোমাদের মাংসের চাটনি খাওয়াবো। কিন্তু এসব তো হলো, এখন হাতি দেখাবে না আমাদের? যশবন্ত বলল, তোমাদের হাতি দেখাতে হলে তো পর্বতের মতো হাতিকে মোহাম্মদের কাছে আসতে বলতে হয়। মারিয়ানা বলল, ইস, ভারী তো দেমাক আপনার, আপনি ছাড়া বুঝি আর কেউ এখানে নেই? তারপর মারিয়ানাই লিড করল। সকালে আমরা যে পথে গিয়েছি সে পথে নয়, অন্য পথে, কিন্তু পথটা খাড়া চড়াই। মারিয়ানা একটি সাদা খরগোশের মতন তরতরিয়ে উঠতে লাগলো। বেশ অনেকখানি খাড়া উঠলাম। আমাদেরই বেশ কষ্ট হচ্ছিল, মেয়েদের তো হবারই কথা, কিন্তু উপরে উঠে যা দৃশ্য দেখলাম তাতে চোখ জুড়িয়ে গেল। আমরা বোধহয় একটি পাহাড়ের একেবারেই মাথায় উঠেছি। নিচে খাড়া খাদ, এবং সেই খাদ গিয়ে কোয়েলের উপত্যকায় মিশেছে। মাইলের পর মাইল ঘন অবিচ্ছেদ্য জঙ্গল। দুটি শকুন উড়ছে আমাদের পায়ের নিচে পথচক্রাকারে। বাঘ কিংবা চিতা কোনো জানোয়ার মেরে রেখেছে বোধহয় জঙ্গলে। পূবে সূর্য উঠে এখন প্রায় মাথার কাছাকাছি আসবো করছে। সমস্ত বৃষ্টিস্নাত উপত্যকা কাঁচা রোদে ঝলমল করছে। যশবন্ত বলল, ডাইনে বাঁয়ে ভালো করে নজর করো, কোনো কিছু নড়লে চড়লেই বলবে। প্রায় 5 মিনিট আমরা নির্বাক সেখানে দাঁড়িয়ে রইলাম, কোনো কিছুই নজরে পড়ল না। হতাশ হয়ে নেমে যাব এমন সময় প্রায় আমাদের পায়ের নিচে গভীর ও ঘনান্ধকার উপত্যকা থেকে মার্সিডিজ ট্রাকের হর্নের মতন একটা আওয়াজ শোনা গেল, পরপর 2 বার। যশবন্ত বলল, হাতির দল চড়তে চড়তে একেবারে পাহাড়ের গোড়ায় চলে এসেছে। পাহাড়টা এদিকে এত খাড়া যে হাতি যে উঠে আসবে সেই সম্ভাবনা নেই। কাউকে না বলে হঠাৎ যশবন্ত 2টো বিরাট পাথর গড়িয়ে দিল ওপর থেকে নিচে। পাথরগুলো কড়কড় শব্দ করে নিচে গড়িয়ে যেতে লাগলো, কিন্তু গাছপালার জন্য নিচে অবধি পৌঁছলো বলে তো মনে হলো না। তারপর যশবন্ত আরেকটি পাথর পুটিং দি শট ছোঁড়ার মতন করে নিচে ছুঁড়ল, এবং সেই পাথরটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা কোনো হাতির গায়েই পড়ে থাকবে,
নিচের জঙ্গলে একটি আলোড়নের সৃষ্টি হলো। তারপর যা দেখলাম তা ভোলার নয়। অত বড় বড় হাতি 4 পা তুলে যে কত জোরে দৌড়োয়, জঙ্গলে তা না দেখলে বিশ্বাস হতো না। একটি ঘাসে ভরা মাঠ পেরুবার সময় দেখা গেল। ঘোষদা বললেন, ইস, কি ডেঞ্জারাস! ওদিকে না গিয়ে যদি এদিকে আসতো। এইসব খুনে লোকদের সঙ্গে বাড়ির বাইরে বেরোনোও বিপদ। হাতির দল প্রচণ্ড শব্দে দৌড়তে দৌড়তে চোখের নিমেষে গিয়ে আরও গভীর জঙ্গলে পৌঁছল। সেখানে তাদের আর দেখা যাচ্ছিল না। মারিয়ানা বলল, কেমন, হাতি দেখালাম তো? এবার নামার পালা। আমরা সবাই নামতে লাগলাম। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই, তোমরা একটু এগোও, আমি এক্ষুনি আসছি। আমরা সকলেই এগিয়ে গেলাম। পরে বৌদি এসে আমাদের ধরলেন। যশবন্ত বলে উঠল, এটা অত্যন্ত অন্যায়, একটুও ফ্র্যাঙ্ক হতে পারেন না? সুমিতা বৌদি অবাক এবং কিঞ্চিত বিরক্ত গলায় শুধলেন, কিসের ফ্র্যাঙ্ক, মানে বুঝলাম না তোমার কথার। যশবন্ত বলল, সে গল্প জানেন না, আমার হাজারিবাগী খুরশেদের গল্প? খুরশেদের সঙ্গে শিকারে গেছি। সে মেম সাহেবের গল্প বলছে, যে মেম সাহেব আগে নাকি ওখানে শিকারে এসেছিল। খুরশেদ ইংরেজি বলে, টেক টেক নো টেক, একবার তো সি গোছের। সে বলল, क्या कहे हुजूर, वो मेम साहब इतनी फ्रैंक थी। बेशक फ्रैंक। শুধলাম, মানে? সঙ্গে সঙ্গে খুরশেদ বলল, हम लोग यहाँ बैठ के गप कर रहा है और मेम साहब वहीं बैठ के हिसी कर रही है, क्या फ्रैंक? যশবন্তের এই গল্প শুনে সুমিতা বৌদি এবং মারিয়ানা দুজনে একসঙ্গে নাভি থেকে নিঃশ্বাস তুলে বললেন, ইস, কি খারাপ বলে সুমিতা বৌদি হাসতে লাগলেন। ঘোষদাও ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলেন। যশবন্ত সেই হাসির তোড়ের মাঝে বলল, কই, আপনারা তো জঙ্গলে ফ্র্যাঙ্ক নন। মারিয়ানা সত্যি লজ্জা পেয়েছে। একবার একটু ফিক করে হেসেই গম্ভীর হয়ে গেছে। যশবন্তটাকে নিয়ে একদম পারা যায় না। এমন অনেক পুরুষালী রসিকতা ও মজার কথা আছে যা পুরুষদের কাছে অবলীলাক্রমে বলা চলে, কিন্তু মেয়েদের সামনে ভুলেও বলা চলে না। কিন্তু কে বোঝাবে? এটা একটা জঙ্গলি, একেবারে আকাট জঙ্গলি। একে সভ্য করা আমার পক্ষে সম্ভব নয়। বেশ ভালো খাওয়া হলো দুপুরে, মুরগির ঝোল আর ভাত। খাওয়ার পর সুমিতা বৌদি বললেন, আমরা একটু জিরিয়ে নিচ্ছি ভাই, তোমরা কিছু মনে করো না। বড় খাড়া ছিল পাহাড়টা। ঘোষদা আগেই গিয়ে বিছানা নিয়েছেন। যশবন্ত একটি শালপাতার চুটটা ধরিয়ে বারান্দায় পায়চারি করে বেড়ালো কিছুক্ষণ। তারপর বলল, আমিও একটু গড়িয়ে নিই, রাতে আবার ভেজ্জা নাচতে হবে। তারপরেই শুধল, গায়ে সেই সুন্দরী মেয়েটি আছে তো, না অন্য গ্রামে চলে গেছে বিয়ে হয়ে? কি মারিয়ানা? মারিয়ানা হেসে বলল, আছে আছে, আপনি এসেছেন এ খবর সেও পেয়েছে। খবর পেয়েই হাসতে আরম্ভ করেছে, বলেছে, পাগলটা আবার এসেছে। আমি বললাম, হ্যাঁ, পাগল না ন্যাকা পাগল। মারিয়ানা মুখ নিচু করে হাসতে লাগল। যশবন্তকে বলল, এমন চেলা বানিয়েছে যে গুরুর গুরুত্ব থাকলে হয়। যশবন্ত বলল, ওইসব কথা শোনেন কেন? যশবন্ত ঘরে গেল শুতে। আমি ইজি চেয়ারে বসেছিলাম। ভেবেছিলাম চুপ করে বসে এই অপূর্ব শিরিন বুড়ুর একটি প্রশান্ত দুপুরকে ধীরে ধীরে বিকেলে গড়িয়ে যেতে দেখব। সেই আপাততুচ্ছ সম্পদ, সেই বিচিত্র আনন্দময় দৃশ্যকে সকলে দেখতে পারেন না। সকলের সেই চোখ নেই। সিনেমাটোগ্রাফি অত্যন্ত সার্থক শিল্প, কারণ তাতে অডিও ভিজুয়াল এফেক্ট আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার রুমান্টির বাংলোয় বসে প্রতিদিন রূপে রসে বর্ণে গন্ধে ভরা যে সিনেমা রোজ দেখি, সেই পর্যায়ে কোনোদিন কোনো আর্ট পৌঁছবে কিনা জানি না। প্রকৃতি নিজের হাতে তুলি ধরে, নিজের হাতে বাঁশি ধরে সেই ছবি রোজ আঁকেন, আবার রোজ মুছে ফেলেন। অথচ প্রতিদিনের ছবিই বিচিত্র, কোনো ছবিই অন্য কোনো ছবির প্রতিভু নয়।
মারিয়ানা কোথায় গিয়েছিল জানি না, হঠাৎ বারান্দা আলো করে ফিরে এলো। বলল, মশলা খাবেন? দিন। একটি ছোট জাপানি কাচের রেকাবিতে এক মুঠো দারুচিনি, লবঙ্গ, এলাচ এনে মারিয়ানা হাত বাড়ালো। বলল, আপনি বুঝি দুপুরে ঘুমান না? আমি বললাম, মোটেই না, মানে চেষ্টা করলেও পারি না। আমার মতো। আমি শুধলাম, আচ্ছা এখানে আপনার একা একা লাগে না? একদম একা একা থাকেন যে? মারিয়ানা বলল, মাঝে মাঝে যে একা, খুবই একা লাগে না তা নয়, তবে বেশিরভাগ সময়ই লাগে না। স্কুল তো আছেই, তাছাড়া জোত জমি দেখাশোনা করি, মুরগি ও গরুর তত্ত্বাবধান করি, একটু একটু বাগান করি, তাতেই এক্সারসাইজকে এক্সারসাইজ এবং সময় কাটানো হয়ে যায়। বাদবাকি সময় পড়াশোনা করি। আর পড়াই তো জানেনি। আমার কিন্তু এই বন পাহাড় ভালো লাগে, ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি শুধলাম, কিসের পড়াশুনো করেন? কোনো বিশেষ বিষয় নিয়ে নিশ্চয়ই পড়াশুনো করছেন। মারিয়ানা বলল, কোনো বিশেষ বিষয় নিয়ে নয়, যা পড়তে ইচ্ছা হয় তাই পড়ি, তবে বেশিরভাগই সাহিত্যের বই। ইদানিং একটু আধটু ছবিও আঁকার চেষ্টা করছি। ও, কি আঁকেন? ল্যান্ডস্কেপ? না না, আমি এমনি হিজিবিজি এলোমেলো রং বোলাই। বোলাতে বোলাতে কোনোটা বা ছবিতে দাঁড়ায়। ছবি মানে বিভিন্ন রঙের সুরুচিসম্পন্ন সমষ্টি মাত্র। আবার কোনোটা বা কিছুই হয় না, ছিঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু আঁকতে পারি আর নাই পারি, নিজেকে ভুলিয়ে রাখার জন্য এত ভালো হবি আর কিছু নেই। আমি দ্বিধাগ্রস্ত গলায় এত নতুন পরিচয় বলাটা সমীচীন হবে কি না ভেবে বললাম, ভোলাবার প্রয়োজনই বা কি নিজেকে? হয়তো আছে প্রয়োজন। নিজেকে মাঝে মাঝে ভোলাবার প্রয়োজন কার না আছে বলুন তো? চলুন আমার পড়ার ঘর আর বাড়িটা আপনাকে ঘুরিয়ে দেখাই। আমি বললাম, চলুন। কোনো ব্যক্তির পড়ার ঘর বা স্টাডিতে যেতে আমার খুব ভালো লাগে। সেই ঘরটি যেন বিশেষ লোকটির মনের আয়না। অবশ্য যারা সত্যিকারের সেই ঘর ব্যবহার করেন, অনেকে লোক দেখাবার জন্য যেমন ঘর সাজিয়ে রাখেন, তেমন ঘর নয়। যে ঘর ব্যবহৃত হয় সেই ঘর দেখলেই বোঝা যায় সেই ঘরে তার ব্যক্তিত্বের অনেকখানি ছড়িয়ে থাকে। মারিয়ানার দোতলা কাঠের বাংলোটির চারপাশে চওড়া ঘোরানো কাঠের বারান্দা, সামনে পিছনে দুটি করে ঘর, পিছনে পশ্চিমমুখ একটি ছোট ঘর। স্টাডিটি ছোট, আগে ওর বাবার ছিল। পুরো পশ্চিম দিকটাতে দেওয়াল নেই, কাঁচের জানালা, ভিতরে পর্দা ঝুলছে, তবে সেই পর্দা পুরোটা সরানো। একটি টেবিল, বেতের কাজ করা একটি টেবিল বাতি, চতুর্দিকে দেওয়ালে বসানো আলমারিতে সারি সারি রাশি রাশি বই, মেঝেতে একটি সাদা মোটা গালচে পাতা। যে চেয়ারে বসেও পড়াশুনো করে সেই চেয়ারটির উপরে একটি হরিণের চামড়া পাতা। টেবিলের উপরেও ইতস্তত অনেক বই ও কাগজপত্র ছড়ানো, কালি কলম টেবিলের উপর। ঘরটা থেকে একটি মিষ্টি মিষ্টি গন্ধ বেরুচ্ছে। হয় মারিয়ানা যে তেল মাথায় মাখে সেই তেলের গন্ধ, নয়তো যে আতর বা অন্য সুগন্ধি ব্যবহার করে তার সুবাস এই ঘরের আবহাওয়ায় ভরে রয়েছে। এই বুঝি মারিয়ানার মনের গন্ধ। মারিয়ানা বলল, বসুন না, আমার চেয়ারে বসুন। কেন? আহা, বসুনই না। আমি বসলাম। বসে যা দেখলাম তা একেবারে হৃদয় ভোলানো। পুরো কাচের জানালা দিয়ে আদিগন্ত যত দূর দেখা যায় কেবল পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। বহু দূরে বেশ চওড়া একটি নদীর রেখা দেখা যাচ্ছে। মারিয়ানা জানালো, ঔরঙ্গা নদী কোয়েলে গিয়ে মিশেছে। সবুজের যে কত রকম বৈচিত্র্য তা এই ঘরে বসে সম্পূর্ণ উপলব্ধি করা যায়। এই রকম একটি স্টাডি পেলে সারা জীবন আমি আনন্দে কাটাতে পারি। আর কোনো জাগতিক কিছুর উপর আমার লোভ নেই। মারিয়ানাকে আমি কথাটা বললাম। মারিয়ানা হাসল, বলল, বেশ তো, যখন খুশি আসবেন। এলেই আমি এই স্টাডি আপনাকে ছেড়ে দেব। যে কদিন থাকবেন সেই কদিন এই স্টাডি আপনারই। আমি চুপ করে থাকলাম। ভাবলাম, এই রকম ঘর তো মনের একটা কোণ। এতে কি দূর থেকে এসে কেউ বসতে পারে? না এই ঘরে কাউকে কেউ বসাতে পারে? মারিয়ানা অনেকক্ষণ চুপ করে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল।
স্টাডির দেওয়ালে চেয়ারে বসে সামনাসামনি চোখে পড়ে এমন জায়গায় পাশাপাশি দুটো ফটো। একখানা ফটো কেমন ব্যথাতুর বিশীর্ণ মুখ, চশমা চোখে ভদ্রলোকে, সমস্ত মিলিয়ে একটি মনীষী সুলভ পরিমণ্ডল। মারিয়ানা বলল, আমার বাবা। তার পাশে আর একখানা ফটো কম বয়স্ক এক ভদ্রলোকের, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা, পরনে সাহেবী পোশাক, মাথায় ঘন কোঁকড়া চুল উল্টো করে ফেরানো, ভারী সুন্দর ও অভিব্যক্ত, যেন অনেক কিছু না বলা কথা বয়ে নিয়ে বেড়ান। মানে এমন একটি মুখ যা 100 লোকের মধ্যে প্রথমেই চোখে পড়বে। মারিয়ানা বলল, সুগত রায়চৌধুরী, আর্কিটেক্ট, কলকাতায় চাকরি করেন। লেখেনও? আপনি ওর লেখা পড়েননি কখনো? বাহ, ভারী ইমপ্রেসিভ চেহারা তো। না না, লেখা পড়িনি। ভদ্রলোক মারিয়ানার কে হন তা মারিয়ানা বলল না, আমিও জিজ্ঞাসা করলাম না। আমরা ফিরে এসে বারান্দায় বসলাম। হাওয়াটা বেশ জোরে বইছে, পাহাড়টার নিচে বৃষ্টি হচ্ছে, আকাশটা আবার কালো করে এলো। মারিয়ানা ঘর থেকে একটি পশমি শাল নিয়ে এলো, জড়িয়ে বসল গায়ে। বারান্দা থেকে বাঁ দিকে চাইলে একটি বেশ উঁচু পাহাড়ের চূড়ো দেখা যায়। ঘন বনে ছেয়ে আছে সমস্ত পাহাড়, মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়ো। আমি শুধলাম, আচ্ছা ওই পাহাড়টার নাম কি? মারিয়ানা ঘুরে বসে বলল, ওইটা মুচুক রানীর পাহাড়। ওই পাহাড়ের নাম বহুরাজ। খারওয়াড়েরা ওখানে পুজো দেয়। মুচুক রানীর নৈহার বলে ওই পাহাড়টাকে। বলুন না কি করে পুজো করে, কি দেবতা মুচুক রানী? সে তো অনেক কথা, অল্পের মধ্যে আপনাকে বলছি। মুচুক রানী খারওয়াড়দের সবচেয়ে প্রিয় দেবতা। অনেকে একে দুর্জাগিয়া দেবতাও বলে। এখন আর তেমন হাঁক ডাক নেই। খারওয়াড়েরা আজকাল অনেকেই খ্রিস্টান হয়ে গেছে তো। আমরা ছোটবেলায় এখানে মুচুক রানীর যা বিয়ে দেখেছি তা ভুলবার নয়। এখনও যে হয় না তা নয়, তবে সেই প্রাণ আর নেই। কীরকম? আমরা দেখতাম বছরে 3 বার করে বিয়ে হতো। ওই বহুরাজ পাহাড়ের ওপারে জুরুয়াহার গ্রাম। গ্রামের লোকেরা ভোরবেলা স্নান সেরে একটি দোলানি সুরের গান গাইতে গাইতে বহুরাজ পাহাড়ে উঠত। সঙ্গে উক্কামন্দ গ্রামের লোকেরাও জুটত। তারা হচ্ছে মুচুক রানীর বাবার গ্রামের লোক। সেই দোলানি গানের সুর এখনও কানে ভাসে আমার, জানেন তো। পাহাড়ে পাহাড়ে কেঁপে কেঁপে সকালে রোদ্দুরে সেই গান আমাদের শিরিন বুরুতে এসে পৌঁছত। ওরা গাইতে গাইতে বহুরাজ পাহাড়ের মাথায় উঠে যেত। ওই পাহাড়েরই গুহায় মুচুক রানীর বাস। মুচুক রানীর ছোট সুডৌল সিঁদুর চর্চিত মূর্তিখানি পুরোহিত নামিয়ে আনতেন। রানীর মাথায় 1 ফালি তসর সিল্কের পট্টি জড়িয়ে দেওয়া হতো। বসানো হতো একটি নতুন দোহারের উপর। তারপর একটি বাঁশের পালকিতে রানীকে চড়িয়ে তারা নেমে আসত পাহাড় বেয়ে। পুরোহিত সবচেয়ে আগে আগে নামতেন। নাচতে নাচতে গাইতে গাইতে রানীকে এনে একটি বিরাট বটগাছের তলায় রাখা হতো জুরুয়াহারে। সেখান থেকে বরের বাড়ি উক্কামন্দে রওনা হতো কনেযাত্রীরা রানীকে নিয়ে। উক্কামন্দে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অনেক উপহার সামগ্রী এসে পৌঁছত মুচুক রানীর সামনে। ছোট ছোট ছেলেমেয়েরা কৌতূহলী চোখে চেয়ে থাকতো। আমরাও তো যেতাম। বাবা আমাদের বহুবার নিয়ে গেছেন দেখতে। আর শুনতে কি আপনার ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগছে তো, দারুণ লাগছে, প্লিজ বলুন। উক্কামন্দের কনাদি পাহাড়ে থাকতেন মুচুক রানীর বর। বরের বর্গ হচ্ছে অগোরা। তারপর সেই বটগাছের তলা থেকে আবার নাচতে নাচতে গাইতে গাইতে ওরা সকলে উঠত কনাদি পাহাড়ে বরের গুহায় পৌঁছাবার জন্য। প্রবাদ ছিল যে কনাদি পাহাড়ের সেই গুহার নাকি তল নেই, সমস্ত পাহাড়টারই নাকি মাঝখানে ফাঁপা। সুরঙ্গ নেমে গেছে যে কত নিচে তার খোঁজ কেউ রাখে না। সেখানে পৌঁছে মুচুক রানীকে আবার পুজো দিয়ে পালকি থেকে নামানো হতো। তারপর বর যেখানে বসে থাকতেন গুহার ভিতরে একটি পাথরের খাঁজে, সেখানে তাকে বরের পাশে রেখে আসা হতো। পুরোহিত একটি বড় পাথর নিয়ে সেই গুহায় গড়িয়ে দিতেন। সেই অতল গুহাতে পাথরটি ধাক্কা খেতে খেতে শব্দ করে গড়িয়ে চলত নিচে। তখন বাইরে সমবেত গ্রামবাসী নিঃশব্দে ও সভয়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনত। এই গুহাটি
এতই গভীর ছিল যে বহুক্ষণ পর্যন্ত ওই শব্দ শোনা যেত। তারপর সব স্তব্ধ হয়ে গেলে মনে করা হতো যে মুচুক রানী ও তার অগোরা বরের শুভ বিবাহ সম্পন্ন হলো। তখন ওরা সবাই আনন্দ করতে করতে পাহাড় থেকে নেমে আসত এবং সন্ধেবেলায় নিচে গিয়ে বিবাহ উৎসব শেষ করত। এই অবধি বলে মারিয়ানা চুপ করল। মনে হলো মারিয়ানার গল্প যেন হঠাৎ শেষ হয়ে গেল। ওই জুরুয়াহার গ্রামের খাঁড়ওয়ারদের সঙ্গে আমিও যেন মারিয়ানার মতো কোনোদিন মুচুক রানীর বিয়েতে উপস্থিত ছিলাম। চোখের সামনে সব যেন সত্যি হয়ে উঠেছিল ওর গল্প শুনতে শুনতে। একসময় দেখতে দেখতে সন্ধে নেমে এলো। সন্ধে হবার প্রায় পরেই মারিয়ানার বাংলোর গেট পেরিয়ে 2-4 জন করে মেয়ে পুরুষ এসে জুটতে লাগলো। বাংলোর হাতার পিছনে ওপাশের খাদের দিকে একটা ঝাঁকড়া চেরি গাছের তলায় আগুনের ব্যবস্থা করা হয়েছে দেখলাম। বৃষ্টি থেমে গেছে শেষ বিকেল থেকেই, তবে দমকা হাওয়াটা নানা রকম মিষ্টি সুবাস খাদ থেকে বয়ে এনে সমস্ত বাগানে উথাল পাথাল করছে। আমরা একে একে জড়ো হলাম সেই গাছের নিচে। মারিয়ানা বেতের চেয়ার পাতিয়ে দিয়েছে, আগুনটাও বেশ গনগনে হয়ে উঠেছে। আমরা একেবারে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। সকলেই বেশ আরামে বসে নাচ দেখার জন্য তৈরি। যশবন্ত ওদের সঙ্গেই নাচবে। ছেলেরা ও মেয়েরা সামনাসামনি এক লাইনে দাঁড়ালো। মেয়েদের পরনে শুধু শাড়ি, বুকের ওপর দিয়ে ঘোরানো, হাঁটুর নিচ অবধি শাড়ি, বেশিরভাগই সাদা হাতে বোনা মোটা পাড়ের শাড়ি, লাল এবং সবুজ পাড়ি বেশি। মাথার চুলে ভালো করে তেল মেখেছে, ঘাড়ের একপাশে হেলিয়ে খোঁপা বেঁধেছে। খোঁপায় নানা রকমের ফুল গুজেছে প্রত্যেকে। জঙ্গলি মেয়েদের গায়ে বাঘের গায়ের মতন কেমন যেন একটা নিজস্ব গন্ধ আছে। তেলের গন্ধ, চুলের গন্ধ, শারীরিক পরিশ্রমজনিত ঘামের গন্ধ, সব মিলিয়ে কেমন যেন একটা বিজাতীয় ভাব। ওদের দূর থেকে দেখলে ভালো লাগে, মনে মনে কল্পনায় আদর করতে ভালো লাগে। কিন্তু ওদের কাছে গেলে তখন ওরা যতই আমন্ত্রণে হাসি হাসুক না কেন, কেমন গা রিরি করে। কেন হয় জানি না। যশবন্তের কিন্তু ওসব কোনো সংস্কার নেই। মনে প্রাণে ও জঙ্গলি, সত্যি সত্যি জঙ্গলি, সেটা ওর মুখোশ নয়। একটি ভারী আমেজ ভরা ঘুমপাড়ানি গানের সঙ্গে সঙ্গে ওরা নাচ আরম্ভ করল। ছেলেরা ও মেয়েরা একেবারে একে অন্যের কাছে চলে এসেছে। আগুনের আভায় মেয়েদের মুখের লজ্জা ঢাকা থাকছে না। ছেলেরা দুষ্টুমি ভরা চোখে হাসছে। ওরা দুলে দুলে গান গাইছে, মাথা হেলাচ্ছে, ভঙ্গুর গ্রীবা ভঙ্গিমায় গুনগুনিয়ে গাইছে। দেখতে দেখতে সমস্ত জায়গাটার যেন চেহারা পাল্টে গেল। মাদলগুলো হয়ে উঠল পাগল। পায়ের তালে তালে, কোমর দোলানোর ছন্দে, আঁখির ঠালে ঠাড়ে ওরা নাচতে লাগল। যশবন্ত কিন্তু ওর অলিভ গ্রিন ট্রাউজার ছেড়ে ওদের মতন ধুতি পরেছে। ও যে কতখানি সুপুরুষ তা ওই ওঁড়াও যুবকদের স্বাস্থ্যোজ্জ্বল পটভূমিতেও প্রতীয়মান হচ্ছে। পায়ের মাংসপেশি থেকে আরম্ভ করে গ্রীবার গড়ন পর্যন্ত কোনো জায়গায় কোনো অসঙ্গতি নেই। যৌবনের চিকন চিতাবাঘের মতো ও সর্পিনী মেয়েগুলোর সঙ্গে সঙ্গে নাচছে। মারিয়ানা কানের কাছে ফিসফিস করে গানের মানে বলছিল। এই নাচের নাম ভেজ্জা নাচ। ছেলেমেয়েরা একসঙ্গে এভাবে নাচলেই তাকে ভেজ্জা নাচ বলে। যে গানটি ওরা গাইছে তার মানে হলো, এই দাদা, তুই আমাকে জাম পাতা এনে দিলে, তোর সঙ্গে আমি ভেজ্জা নাচব, কানে জাম পাতা পরব, যদি আনিস তবে তোর সঙ্গে ভেজ্জা নাচব। নিশ্চয়ই আনিস কিন্তু রে দাদা। ইস, খারাপ। ছেলেদের সঙ্গে মেয়েরা একসঙ্গে নাচে। ইস, কি খারাপ যখন ছেলে মেয়েরা একসঙ্গে নাচে। তখন নাচতে নাচতে ভোর হয়ে এলে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। এই জুড়ি, অসভ্য, আমার গা থেকে হাত সরাও না। দেখছো না, নাচতে নাচতে আমার শাড়ি আলগা হয়ে গেছে। তাই হোক, আলগা হয়ে খুলে পড়ুক, নাচের সময় তো শেষই হয়ে এলো। ধীরে ধীরে নাচের বেগ আরও দ্রুত হতে লাগলো। তারপর সেই বর্ষণসিক্ত হিমেল রাতকে আর চেনা গেল না। মনে হতে লাগলো এ এক আলাদা রাত। অন্য কোনো পৃথিবীর প্রাণের গল্প নিয়ে পিদিম জেলে এই রাত
আমাদের জন্য অনেক আনন্দের পসরা সাজিয়ে এনেছে। ইস, কি খারাপ, ছেলেরা মেয়েদের সঙ্গে নাচে গানে মিলে ছেলে মেয়েদের মুখ ভরা হাসি আর চোখ ভরা প্রাণোজ্জ্বলতায় কেমন যেন নেশার মতো হয়েছিল। নেশায় বুঁদ হয়েছিলাম। এমন সময় ফটাং করে একটি বেরসিক আওয়াজ হলো। যশবন্ত নাচ ছেড়ে দৌড়ে এলো। দৌড়ে এসে আগুন থেকে বাঁশের টুকরোটা বের করল। ওখানেই বেতের চেয়ারে বসে আমরা বাঁশ পোড়া খেলাম। সত্যি, কোথায় লাগে কাবাব, জিভে দিতে না দিতেই গলে যায়। দারুণ নাচ চলল প্রায় রাত 9টা অবধি। এই নাচ তো আমাদের দেখানোর জন্য। ওরা যখন গায়ের মধ্যে সত্যি ভিজ্জা নাচে তখন সারা রাত তো বটেই, সকালের 2-1 প্রহর অবধিও নাচ গড়ায়। চমৎকার কাটল সন্ধেটা। রুমান্ডির একাকিত্বে অভ্যস্ত মনটা অনেক দিন পর এত লোক, এত নাচ, এত হইচই দেখে আনন্দে চমকে চমকে উঠল। সুমিতা বৌদি যশবন্তের শিরিন বুড়ুর প্রেয়সীটিকে ওর একটি শান্তিনিকেতনে ফুল তোলা কাপড়ের শাল দিলেন। মেয়েটা হাসতেও পারে। বসন্তকালের হাওয়ায় দোলা লাগা মাধবীলতার মতন কেবলই নুয়ে নুয়ে হাসে। পুষ্পভারাবনত স্তবকের মতন শরীরটা কাঁপিয়ে কাঁপিয়ে হাসে। যশবন্ত আমাকে ফিসফিসিয়ে বলল, কি লাল সাহেব, হরিণটা মারার জন্য আমাকে ক্ষমা করেছ তো? বলো, একটি বিভৎস দৃশ্যের বিনিময়ে এতগুলো আনন্দোজ্জ্বল মুখ দেখতে পেলে কি না? ওরা বছরে ভাত এবং মাংস যে কবার খায় তা গুণে বলা যায় লাল সাহেব। সত্যি সত্যি ক্ষমা করতে পারলাম কিনা জানি না, তবু মনে হলো যশবন্ত ঠিকই বলছে। ওকে যেমন করে বলেছিলাম সকালে তেমন করে বলা আমার ঠিক হয়নি। তবে এইটুকু বুঝলাম যে সেই সকালের মৃত হরিণের রক্তাক্ত দুঃখে যদি কোনো ফাঁকি না থেকে থাকে, এদের আজকের সন্ধ্যার আনন্দেও কোনো ফাঁকি নেই। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।